আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আপনারা শুনছেন ওল্ড বেইলির জাজ সারা মনরো কিংস কাউন্সিল। আমার পাশের ছবি দেখছেন, সে আপনার সাজা দিচ্ছিল এই 25 বছর বয়স্ক যুবক। তখন 2021 সালে তার বয়স ছিল আপনার 25 বছর। সে তার গ্র্যান্ডফাদারকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল। তার কারণটা ছিল সে খুবই রাগান্বিত হয়েছিল, কারণ সে যখন শুনছে তার গ্র্যান্ডফাদার তার নানির সাথে সম্পর্ক থাকা সময় আরো একটা অ্যাফেয়ার ছিল এবং তার বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাবিউজের এলিগেশন ছিল। এগুলো শোনার পরে সে আর রাগ ধরে রাখতে পারে নাই এবং সে একদম ডিটারমিন হয়েছিল তার নানাকে সে হত্যা করবে এবং সে ছুরিকাঘাত করে, ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে হত্যা করেছিল। এবং the move to broadcast his sentencing was announced by the Ministry of Justice. এবং মিনিস্ট্রি অফ জাস্টিস বলছে কি, এই কেসটা আপনার টেলিভিশনের মধ্যে জাজের স্পিচটা দেখাইতে হবে, ব্রডকাস্ট করতে হবে, পাবলিক যেন অ্যাওয়্যার হয়, মানুষ যেন জানে, and was hailed by the broadcasters as a landmark moment for open justice and a victory for the viewers. এবং আপনার তারা বলছে কি, যারা বিবিসি, আইটিভি, যারা বড় বড় নিউজ চ্যানেল যারা আছে, তারা বলছে কি যে আমাদের দেশের কত স্বচ্ছতা, বিচার ব্যবস্থার এটা কত বিশাল একটা পাবলিকের এটা বিজয়, এটা আমাদের যে দর্শক যারা আছে তাদের জন্য বিজয়। কোর্টরুমকে এখন টেলিভিশনের স্ক্রিনে দেখানো হচ্ছে, কোর্টরুমের জাজের ছবি দেখানো হচ্ছে এবং জাজেরা যে সেন্টেন্স দেয় ওগুলো এখন টেলিভিশনের মধ্যে ব্রডকাস্ট করা হচ্ছে। এটা হলো আমাদের জন্য একটা ল্যান্ডমার্ক মোমেন্ট, যুগান্তকারী মুহূর্ত ফর ওপেন জাস্টিস, যে আমাদের ন্যায় বিচার, আমাদের স্বচ্ছতা, উন্মুক্ত বিচার ব্যবস্থা, এটার জন্য আমাদের একটা মানে একটা যুগান্তকারী একটা এটা উদাহরণ। তারপরে বলছে কি, দ্য ফুটেজ ওয়াজ ব্রডকাস্ট অন নিউজ চ্যানেলস and made available online through Sky News, BBC, ITN এবং সমস্ত চ্যানেলগুলোতে এগুলো এই জাজের এই মানে স্পিচটা, বক্তব্যগুলো, যে সাজার সময় যে মানে সেন্টেন্সিং রিমার্ক গুলো করেছিল সেগুলো টেলিভিশনের মধ্যে প্রায় প্রত্যেকটা চ্যানেলে দেখানো হয়েছিল, যে মেজর চ্যানেল যেগুলো আছে, স্কাইতে, বিবিসিতে, এগুলো। The decision to follow cameras in Crown Courts in England and Wales for criminal trials follows a change in the law in 2020 এবং এটা একটা আইনের মধ্যে একটা এটা আইন করে, এটা আপনার আইন প্রণয়ন করে এটা বলা হয়েছিল যে ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রাউন কোর্টের মধ্যে যে সাজাগুলো দেয় জাজেরা, এই জাজদেরকে টেলিভিশনের মধ্যে দেখানো হবে তাদের কি কি কারণে, কোন কোন কারণে তারা এই বড় বড় মানে প্রিজন সেন্টেন্সের মধ্যে উপনীত হয়, সেগুলো টেলিভিশনের মধ্যে দেখানো হবে। এবং সেটা 2020 সালে আপনার এই আইনটা আপনার পাশ হয়েছিল, কিন্তু একটু দেরিতে শুরু হয়েছিল ব্রডকাস্টিংটা, যদিও তখন হয়েছিল, তার কারণ হলো কোভিড প্যান্ডেমিক আসছিল তখন। কোভিড প্যান্ডেমিকের পরে অনেকগুলো জাজদের স্পিচ গুলো, তখন তো অনেক কোর্টের সেন্টেন্সিং গুলো আপনার ঠিক মতো হয় নাই এবং ঠিক মতো টাইমলি সবগুলো ফলো করতে পারে নাই, যার জন্য এটা হয় না। কিন্তু এরপরে রীতিমতো এই কেসগুলো দেখানো যাচ্ছে এবং আমিও প্রত্যেক রবিবার, যে রবিবারে আমি প্রোগ্রাম করতে আসি, আমি এক একটা কেস আমি আপনাদের সামনে তুলে ধরি আপনাদের অবগতির জন্য। And judge handing down a sentence and explaining the reasons for it, এগুলো এখন কোর্টের যে কি কারণে সাজা দিচ্ছে, কোন কোন কারণগুলো দিচ্ছে, সেগুলো এখন আপনার মানে ব্রডকাস্ট করা হচ্ছে। Only the judge will be filmed to protect the privacy of the victims, witnesses, and jurors.
যে উইটনেসদের, ভিকটিমের এবং জুরিদের মেম্বারদের প্রোটেকশনের জন্য, গোপনীয়তা রক্ষা করার জন্য, প্রাইভেসিটাকে রক্ষা করার জন্য, তাদের সেফটির জন্য, তাদের প্রাইভেসির জন্য এবং আইন করা হয়েছে শুধু জাজকেই ফিল্ম করা হবে, জাজকেই দেখানো হবে টেলিভিশনে। উইটনেস যারা, সাক্ষী যারা আসবে, ভিকটিম যারা আসবে আছে, যারা জুরি মেম্বার যারা আছে, তাদেরকে টেলিভিশনে দেখানো হবে না। ভালো ডিসিশন, গুড। কারণ সবার তো একটা প্রাইভেসি আছে, এই দেশে জুরি ট্রায়াল হয়, জুরিরা যায় এবং যে জুরিদের একটা লাইফের প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, এই জন্য তাদেরকে দেখানোটা উচিত না এবং দেখানো হচ্ছে না। The move will open up some of the most high-profile courts. The Old Bailey routinely hears some of the most complex cases, including murders and terrorism trials. যে এই কোর্টরুম গুলোকে এখন টেলিভিশনের চ্যানেলের কাছে খুলে দেওয়া হয়েছে, বিবিসি এবং বড় বড় চ্যানেল যেগুলো আছে তাদের কাছে, বলছে কি তোমরা যাও কোর্টরুমের মধ্যে, যে বড় বড় কেসগুলো হচ্ছে সেগুলো যখন জাজ সেন্টেন্স দেয়, জাজকে ফিল্ম করো এবং জাজকে ফিল্ম করলে সেটা টেলিভিশনের মধ্যে দেখানো হবে এবং এতে প্রমাণ হবে আমাদের বিচার ব্যবস্থার স্বচ্ছতাটা কত বেশি এটা। এবং সব ক্রাউন কোর্ট গুলোতে যাওয়া তো সম্ভব না, বড় বড় ক্রাউন কোর্ট গুলোতে হচ্ছে, টিভিরা যাচ্ছে, টিভি ক্রুরা যাচ্ছে, কিন্তু ওল্ড বেইলি হচ্ছে একটা রেগুলারলি যেখানে মোস্ট কমপ্লেক্স কেস যেগুলো হয়, এই জন্য ওই কোর্টের মধ্যেই প্রায় সময় দেখা যায়। এই কেসটাও হয়েছে আপনার ওল্ড বেইলির মধ্যে। আপনার টেলিভিশনের লোকজনরা ওখানে যায়, সবাই হাজির হয় জাজকে ফিল্ম করার জন্য। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ জাজের স্পিচটা বাকি অংশটুকু এখন প্লে করেন। I begin by assessing the level of responsibility which you retained for the killing. There are 3 levels: high, medium, and lower. I have decided that the level of responsibility retained by you was towards the very top of the medium level range, noting that there is an overlap between that range and the range for a high level of retained responsibility. I take that view because, unlike some cases of this kind, you were not psychotic. Your autism was defined as significant but not severe. You made the determined decision to kill your granddad, and you carried out the killing in a ferocious but controlled way, making conscious decisions to attack his eyes and mouth, knowing that you were killing him and why you were doing so. The relevance of your mental abnormality is that which was articulated by the psychiatrist called on your behalf, as I have set out above. As the author of the pre-sentence report states, quotes, because of your past experiences, you did not have the resilience or skills to cope with these disclosures, and your emotional well-being plummeted. For all those reasons, I take a starting point for sentence of 24 years imprisonment. I then have to turn to consider aggravating factors. They are 4. 1, the vulnerability of your bed-bound elderly grandfather. 2, the physical suffering inflicted upon him. 3, your previous offending. And 4, the fact that you were on licence. In relation to mitigation, I firstly point out that your abnormality of mental functioning has already been accounted for in the reduction of the offence from murder to manslaughter. However, there is considerable additional mitigation in relation to your upbringing, your experiences as a child, and the fact that other members of your family, to your knowledge, wanted and on 2 occasions set out to kill your grandfather due to the unproven allegations made against him. Of further significance is your recent discovery that he had hurt your beloved grandmother. In addition, it is to your credit that you have always accepted your guilt and told the truth about what you did and why. You have also expressed remorse, telling the probation officer, quotes, I've just made it worse, made the pain greater. There was ample evidence that you had tried to seek help for your mental health problems and had done well whilst on licence.
It is unfortunate that the professionals did not identify the risk posed by you remaining in the community, and particularly by placing you with your grandparents. Dr. Cumming has provided an addendum report which confirms that a hospital order is not an option in your case. He describes you as a very damaged man who will require psychological work in the longer term. In my view, the mitigating factors balance out the aggravating factors so that I do not add to the notional term of 24 years. I then have to consider dangerousness. The probation officer has accurately set out the relevant considerations, and I agree with her assessment and the reasons for it. In my judgment, you do present a significant risk to the public, occasioned by the commission of further specified offences, due firstly to your previous serious offending, secondly the fact that there is evidence that you have a continuing interest in illegal pornography, thirdly the suddenness of your deterioration, and fourthly the seriousness and ferocity of the attack upon your grandfather. You therefore fit the criteria for a dangerous offender. Section 285 of the Sentencing Act 2020 provides that as I have determined you meet the dangerousness criteria, I then have to decide whether the seriousness of the offence of manslaughter is such as to justify the imposition of imprisonment for life. If I do conclude that it does, I then must impose such a sentence. In your case, I do consider that the seriousness of the offence justifies a life sentence, and that is the sentence I must therefore impose upon you. I have already determined that the notional determinate term would be 24 years before credit for your plea of guilty. In my view, you deserve full credit for your plea of guilty, which was entered at the first reasonable opportunity after you were deemed fit to plead. That plea reduces the notional determinate term to one of 16 years. In setting the minimum term which you must serve before you can be considered for release by the parole board, I must adopt a term which is 2/3 of the notional determinate term, which in this case gives 10 years and 8 months. Would you stand up, please? The sentence I pass upon you is therefore one of life imprisonment with a minimum term of 10 years and 8 months. From that term will be deducted the term you have spent on remand, which is 553 days. That deduction results in a term of 9 years and 63 days. Those numbers can be amended administratively if my calculation is incorrect. Once you have served that term, you will be entitled to apply for parole. However, you will not be released by the parole board unless they conclude that you no longer pose a risk to the public. If you are released, you will remain on licence for the rest of your life. I impose the appropriate surcharge. That concludes these sentencing remarks, and he may go down. Thank you. দর্শক, আপনারা শুনছেন জাজ সারা মনরো কিংস কাউন্সিল তার স্পিচ, যে কিভাবে সে সিদ্ধান্ত উপনীত হয়েছে। সে একটা আপনার সেন্টেন্স সে তাকে দিয়েছে, তার যে এই কেসের জন্য তার অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো বিবেচনা করেছে এবং মিটিগেটিং ফ্যাক্টর গুলো বিবেচনা করেছে, করার পরে সে একটা নির্দিষ্ট সেন্টেন্সের মধ্যে সে উপনীত হয়েছে। ওর পরে সে যেটা করছে যে ওখানে যে কয়দিন সে প্রিজনে ছিল পেন্ডিং ট্রায়াল, ওই দিনগুলোকে সে ডিডাক্ট করেছে এবং ডিডাক্ট করার পরে একটা নির্দিষ্ট আর একটা ফিগারের মধ্যে সে কত বছর কয় মাস হবে কয়দিন হবে সেটা একটা ধার্য করেছে। বলছে কি এই দিনগুলো তোমাকে এখন প্রিজনের মধ্যে থাকতে হবে এবং বলছে কি এর পরে তোমাকে ছাড়া হবে কি হবে না সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। প্যারোল বোর্ড যদি মনে করে তুমি তখনও সোসাইটির জন্য রিস্কি, সেফ না, তখন তোমাকে তারা ছাড়বে না। এটা তাদের ডিসিশনের উপরে নির্ভর করবে এবং এইটাই তার মানে সামারাইজ করছে, এই কয়েকটা মেইন কথাগুলো সে উল্লেখ করেছে। দেখা গেছে কি প্রায় সময় অনেক যারা মার্ডার করে ইউকে থেকে, হ্যাঁ, এবং তারা কিন্তু আপনার দেশ ছেড়ে চলে যায়, তারা দেশে থাকে না, দেশ থেকে চলে যায় আরেকটা দেশের মধ্যে এবং তাদেরকে ধরা বড় মুশকিল হয়ে যায়।
এখানে এই ঘটনাটা ঘটে নাই, এই জন্য কিছুটা সংশ্লিষ্টতা যেহেতু আছে, আমি এই পয়েন্টের উপরে যে বাকি অংশটুকু যে সময়টা আছে সেটা বলার চেষ্টা করব। সেটা হলো কি এক্সট্রাডিশন প্রসিডিংস এই দেশের মধ্যে যেটা হয়, এটা হলো কি ফর্মাল প্রসেস where the country asks another country to return a person in order for him to stand for trial in his country where he committed the offense. এটার সারসংক্ষেপ হলো এটাই, যে যেখানে একটা দেশ, মনে করেন ইউকে, তার একজন নাগরিক যে এখান থেকে পালাইয়া চলে গেছে মনে করেন বাংলাদেশে, এবং বাংলাদেশকে বলতে পারবে তোমরা তাকে এখানে পাঠাও কারণ সে এখানে মার্ডার কেসের আসামি, তাকে এখানে পাঠাও কারণ তাকে এখানে ট্রায়ালের জন্য ফেস করতে হবে এবং তাকে এখানে বিচার ব্যবস্থার সম্মুখীন করতে হবে। এটাকে এক্সট্রাডিশন প্রসিডিংস বলা হয়। এটা একটা নির্দিষ্ট কোর্টের মধ্যে হয়, যেটা আমি অনেক কেসগুলো করেছি, সেটা হলো ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে এগুলো হয়। এখানে যখন এক্সট্রাডিশন প্রসিডিংসটা হবে তখন আপনার যে দেশেই চলে যাবেন সেই দেশ থেকে তারা এই দেশে ফিরিয়ে আনতে পারবে, কারণ প্রায় দেশগুলো সাথে অনেকগুলো দেশগুলো যেগুলো আছে তাদের সাথে আপনার ইউকে এর একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এই ট্রিটি মতো তাদের আপনার দায়িত্ব পড়ে যাবে। ইউকে যখন বলবে কি এই XYZ এই ব্যক্তিরা এখানে বড় ধরনের অপরাধ করেছে, মার্ডার করেছে, তাদেরকে আমরা এই দেশে ফেরত চাই, তারা তোমার দেশে চলে গেছে আমরা যতটুকু জানি। এবং এই এক্সট্রাডিশন প্রসিডিংস গুলো আনে কারা? যে অর্গানাইজড ক্রাইম এজেন্সি যেটা আছে যে ইউকের, এবং এক্সট্রাডিশন ইউনিট আছে, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস যেটাকে আমরা CPS বলি, এবং সিরিয়াস ফ্রড অফিস, যে বড় বড় যে ক্রাইম এজেন্সি, ক্রিমিনাল প্রসিকিউশনের যে বড় বড় ইউনিট গুলো যেখানে আছে, তারাই এক্সট্রাডিশন প্রসিডিংস গুলো শুরু করে। এবং এটা শুরু হয় ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট থেকে। মনে রাখবেন এটা একটা নির্দিষ্ট কোর্ট, ওই কোর্ট থেকেই এখানে মানে এক্সট্রাডিশন প্রসিডিংস গুলো হয়। So is the transfer of a person accused of criminal offense in a country outside of the UK to the country to be prosecuted or serve criminal sentence। এটা হলো কি একটা দেশের নাগরিককে তারা ফেরত চাইবে, কারণ হলো কি সে পালাইয়া গেছে আর একটা দেশে তার বিচার ব্যবস্থাকে অ্যাভয়েড করার জন্য, এবং তাকে তখন ফেরত দিতে বাধ্য হবে এই আইনগতভাবে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে। যাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে তাদেরকে এই ট্রিটিটার রুল কানুন যেটা আছে সেটাকে ফলো করতে হবে। We understand how stressful, complex and life changing these proceedings are। এই এক্সট্রাডিশন প্রসিডিংস গুলো খুবই আপনার স্ট্রেসফুল হয়ে দাঁড়ায় এবং খুবই কমপ্লেক্স হয় এবং একদম লাইফ চেঞ্জিং হয়ে যায়, জীবনকে পরিবর্তন করে দিবে। কি হবে? মনে করেন আপনি তো একজন ব্রিটিশ নাগরিক, তাই না? আপনার মানে এক্সট্রাডিশনটা চাচ্ছে এমন একটা দেশ, মনে করেন একটা যে দেশের মধ্যে কোনো আইন ব্যবস্থা বলতে কোনো কিছু নাই, মনে করেন যে কোনো দেশ হতে পারে, আমি মানে নাম উল্লেখ করতে চাই না, বাংলাদেশের নাম বা আরো অনেকগুলো দেশ আছে, বা অনেকগুলো দেশ আছে যেখানে আইন ব্যবস্থা কোনো ধরনের স্ট্যান্ডার্ড নাই। সেখানে তারা যদি মনে করেন একটা উদাহরণ দিলাম আমি, সোমালিয়া মনে করেন, বা একটা আর একটা দেশ মনে করেন একদম মানে খুবই ললেস কান্ট্রি যেখানে আইন কানুন বলতে কোনো কিছুই নাই, ওই রকম দেশ দেশ আপনাকে চাচ্ছে, বলতেছে কি যে এই ইউকে ব্রিটিশ সিটিজেনকে আমরা আমাদের দেশে ফেরত চাই, কারণ সে সোমালিয়াতে একটা অপরাধ করেছে, তাকে সোমালিয়াতে এসে এই অপরাধের বিচারের সম্মুখীন হতে হবে, বিচার ব্যবস্থা ফেস করতে হবে। তখন এই আপনার এই মানে নাগরিক, যে ব্রিটিশ নাগরিক, সে বলতে পারবে কি
ওই দেশে তো বিচার ব্যবস্থার কোনো স্বচ্ছতা নাই, ওই দেশে আমাকে যে প্রিজনে পাঠাবে প্রিজনের কোনো স্ট্যান্ডার্ড নাই, হিউম্যান রাইটস এর কোনো স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করে না, যে বিচারের যে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি সেটা নাই, যে ল এন্ড প্রসিজার যে স্ট্যান্ডার্ড সেটা ইউকের মতো না। সেখানে গেলে তো আমাকে মানে অনেক ভেবা চেকা খাইয়ে যেতে হবে, আমাকে অনেক মানে ফেয়ার জাস্টিস আমি পাবো না, আমাকে অনেক আনফেয়ার ট্রিটমেন্ট করা হবে, ইভেন ট্রায়ালের পরে আমাকে এমন একটা প্রিজনে রাখা হবে যেখানে কোনো স্ট্যান্ডার্ড নাই, যেখানে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি ওই দেশে যাইয়া ট্রায়াল ফেস করতে চাই না। তখন আমরা সেটা চ্যালেঞ্জ করব যে ইয়েস, যে ক্লায়েন্টকে, আমাদের ক্লায়েন্টকে ওখানে সোমালিয়াতে অথবা আরেকটা মনে করে এরকম একটা মানে যেখানে আইন কানুনের অভাব আছে সেখানে ফেরত চাওয়া হচ্ছে, তার পক্ষে ওখানে যাইয়া ট্রায়াল ফেস করাটা সম্ভব হবে না, কারণ ওখানকার হিউম্যান রাইটস এর স্ট্যান্ডার্ডটা ভেরি ভেরি লো, নট দ্য লেভেল অফ ইউকে, এবং রাদার ওদের স্ট্যান্ডার্ড বলতে কোনো কিছুই নাই। এই কথাগুলো যখন আমরা এক্সপ্লেন করব তখন ওই এক্সট্রাডিশনটা তাকে ওখানে ওই দেশে পাঠানো হবে না। এটা খুবই কমপ্লেক্স কেস, আমি অনেকগুলো কেস করেছি যেটা আপনার রোমানিয়ার এগেনস্টে ছিল, সে রোমানিয়াতে যাইতে চায় নাই, এবং রোমানিয়ান আইন কানুন গুলো, হাঙ্গেরির আইন কানুন গুলো অত ভালো ছিল না, কিন্তু এর পরে এখন ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার পরে আপনার অনেক দেশগুলো এখন ইউরোপিয়ান ইউনিয়নকে সেফ কান্ট্রি মনে করে, ওদের ল এন্ড অর্ডারকে গুড মনে করে, সুতরাং যার জন্য এগুলোকে চ্যালেঞ্জ করা এখন মোর এন্ড মোর ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং এইগুলো আপনাদের জানা থাকতে হবে, যেখানেই আপনি অপরাধ করেন না কেন অপরাধীকে ফেরত চাওয়ার একটা রাইট ওই দেশের আছে। তারা বলবে কি সে এই দেশের মানে মধ্যে সে অপরাধটা করেছে, সংগঠিত করেছে, তাকে আমাদের দেশে ফেরত দেওয়া হোক, এখানে তাকে বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। দর্শক, আজ আমার সময় শেষ হয়ে গেছে, আরো বাকি অংশটুকু ছিল এক্সট্রাডিশন প্রসিডিংস এর উপরে বলার, এক্সট্রাডিশন কিভাবে কাজ করে আরেকবার বলবো। আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এনটিভিতে আবার রিপিট দেখবেন, পুনঃপ্রচার করা হবে 9:30 থেকে 11টা পর্যন্ত। প্লাস আপনি বাংলা আপনি সলিসিটর শফিউল আজম, আজম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে যদি গুগলের মধ্যে ইন্টারনেটের মধ্যে সার্চ করেন তখনও আজকের আপনার এই প্রোগ্রামের লাইভ লিংক পাবেন। আপনারা এনটিভি ইউরোপ, এনটিভি ফেসবুক, এনটিভি ইউরোপ ইউটিউব এইগুলোর মধ্যে সার্চ করলেই আপনার আবার এই লিঙ্কটাকে পাবেন। প্রায় প্রোগ্রামগুলো আমি যেগুলো করি সেগুলো আপনার ইউটিউবে আপলোড করা হয়, টুইটারে দেওয়া হয়, ফেসবুকে দেওয়া হয়। সুতরাং ফেসবুক, ইউটিউব, টুইটারে শফিউল আজম সলিসিটার, আজম এন্ড কো সলিসিটার্স, ক্রিমিনাল জাস্টিস, লিগাল প্রোগ্রাম এই নাম দিয়ে